নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। যদিও এতদিনে এডিসি নির্বাচন হয়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু মহামারী কালে স্থগিত রয়েছে এডিসি নির্বাচন। এডিসি নির্বাচনের একদম প্রাককালে কি পরিস্থিতি রয়েছে এডিসি শাসিত এলাকার, বা কি প্রস্তুতি এবং পরিকল্পনা রয়েছে এডিসি নির্বাচনের, সবটাই জেনে নেওয়ার চেষ্টা করব। আজকে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছে রাজ্যের এডিসি শাসিত এলাকার প্রাক্তন যিনি মুখ্য কার্যনির্বাহী সদস্য ছিলেন শ্রী রাধাচরণ দেববর্মা। আমরা কথা বলে নেব ওনার সাথে। নমস্কার স্যার, স্বাগত সোশ্যাল বাংলার পর্দায়। আমি প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো, যে দেখতেই পাচ্ছি যে মার্চ মাস থেকে গোটা রাজ্য এবং দেশ জুড়ে একটা লকডাউন পরিস্থিতি, মহামারীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং লকডাউনের কি প্রভাব পড়েছে পাহাড়ে, এবং এই পাহাড়ের লকডাউনের এই পরিস্থিতির মোকাবেলায় আপনি যতদিন সেখানে ছিলেন, সেখানকার শাসন ক্ষমতায় ছিলেন, তাদের স্বার্থে তখন এই পরিস্থিতির মোকাবেলায় আপনি ঠিক কী করেছেন? গোটা পৃথিবীব্যাপী, দেশব্যাপী যে মহামারী করোনা ভাইরাস, তার প্রভাব আমাদের রাজ্যে পড়বে না এটা তো হতে পারে না। এটা ভয়ঙ্করভাবে তার প্রভাব পড়েছে। বিশেষত পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ, খেতে খাওয়া অংশের মানুষ, পরিযায়ী শ্রমিক বলেন, যারা বাইরে গিয়ে কাজকর্ম করেন, কৃষিজীবী অংশের মানুষ, জুমিয়া, রিক্সা চালক, দিন মজুর, খ্যাত মজুর, এই ধরনের মানুষগুলো আসলে ভয়ঙ্কর এখন সংকটের মুখে আছে। আর বিশেষ করে এটা যেমন গোটা ভারতবর্ষে যেমন চলছে, আমরা দেখছি অবিবেচিতভাবে লকডাউন ঘোষণা করলো। এটা হয়েছে ডিসেম্বরের প্রায় শেষ দিকে, জানুয়ারি প্রারম্ভেই এটাকে বলা হয়েছিল। গোটা থেকে, চীন থেকে বারবার বলা হয়েছে, এটাকে সাবধান করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সরকার, আসলে তারা যথাযথভাবে যথাযথ সময়ে এই এটাকে মোকাবেলা করার জন্য উদ্যোগ যতটুকু নেওয়ার কথা ছিল এটা নেয়নি বলেই মনে হলো। কারণ 30 তারিখেই যখন পার্লামেন্টে বিষয়টা উঠলো, তখন এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা হলো না। এবং এটার পিছনে পলিটিক্স আমাদের দেশে তখন কাজ করছিল। বিশেষ করে মধ্যপ্রদেশ একটা সরকার, এটা একটা ভাঙা গড়ার খেলা চলছিল। আমাদের মনে হলো ওই ভাঙা গড়ার খেলাটাকে সম্পূর্ণ না করে ওই জায়গাটা মনোনিবেশ করা তাদের পক্ষে একটু অসুবিধা হইতে পারছিল। যেই মধ্যপ্রদেশ ভাঙা গড়া শেষ হলো, আপনার হঠাৎ করে 4 ঘন্টার আগে 4টার সময় ঘোষণা দিলেন, রাত্র 8টা থেকে লকডাউন ঘোষণা হলো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজকর্মের জন্য গেছেন, কাজ করছেন, শিল্প কারখানায়, বা কেউ বেড়াতে গেছেন, কেউ পড়াশোনা করতে গেছেন, কেউ তীর্থযাত্রা গেছেন, কেউ অসুখ বিসুখ দেখাবার জন্য গেছেন, বা বিভিন্ন কাজে যারা গেছেন, তারা কোথায় থাকবেন, কি করে থাকবেন, কি করে খাবে, কি করে চলবে, কি করে আসবে, আর এটা বা কতদিন ধরে চলবে, এটারও তার কোনো সুনির্দিষ্ট বা পরিকল্পনা ছিল না বলেই মনে হলো। হঠাৎ করে ঘোষণা হলো। তারপর তো যা হবার আপনারা সবাই দেখেছেন। মানুষ মাইলের পর মাইল হেঁটে, সরকার থেকেই বলা হয়েছে শতাধিক মানুষ না খেয়ে রাস্তায় সেখানে মরতে হয়েছে। এরকম এটা অকল্পনীয় ঘটনা ঘটেছে। এটা অবর্ণনীয় বলা যেতে পারে। এর প্রভাব এটারই প্রভাব আমাদের রাজ্য প্রায় আমাদের রাজ্যের থেকে প্রায় 35-36 হাজার বা 35 থেকে 40 হাজার মানুষ বাইরে গেছেন। ওরাও বিভিন্ন প্রদেশে গিয়ে ওরা আটকে আছে, ওরাও ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছে। রাজ্য সরকার থেকে এখানে বলা হয়েছে যে ওরা একটা আপনার কি বলেন যোগাযোগ করবার একটা মাধ্যম তৈরি করে বলেছে, ওরা ওদের সাথে যোগাযোগ করবে, ওরা সাহায্য করবে। কিন্তু যারা দরখাস্ত করেছে, যারা যোগাযোগ করেছে, তার 10% মানুষও কিন্তু সাহায্য পায়নি। যদিও পরবর্তী সময়ে সরকারের তরফ থেকেই বলা হয়েছে কতজন দরখাস্ত করেছে, কতজনকে পেয়েছে, তার মধ্যে হিসাব করে দেখা গেছে প্রায় 10 থেকে 12% মানুষ খানিকটা সেখানে পেয়েছে। তাও অত্যন্ত যৎসামান্য সুযোগ সেখানে পেয়েছে। এবং রাজ্যের মধ্যে যারা ছিলেন তারা কি করবে? তারা তো দিন আনে দিন খায়, তারা তো জুমিয়া, তারা রিক্সা শ্রমিক, তারা খ্যাত মজুর, দিন মজুর, তারা আগরতলা শহরে কেউ এসে কাজ করে, কেউ গ্রামে অন্য বাড়িতে কাজ করে।
সমস্ত লকডাউন যখন হয়ে গেল তখন তাদের মৃত্যু ছাড়া তাদের সামনে আর কিছু পথ খোলা রইল না। যাই হোক, মানুষ দাবি তুললো তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। কাজ তো করা যাবে না, অন্তত খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, তখন সরকারের তরফ থেকে যত সামান্য একটা পরিবারকে 10 টাকা করে সাহায্য করেছে। একটা পরিবারকে মাত্র 10 টাকা সাহায্য করেছে। কীরকম? একটা পরিবারকে যে চালটা গোটা দেশের মধ্যেই, এটা যখন মনমোহন সিং সরকার থাকাকালীনই, তখন বামফ্রন্টর ছিলেন, এই সরকারের বাইরে থেকে সরকারটা ছিল, খাদ্য নিরাপত্তা আইন তৈরি হয়েছে, সেই মূল্যে খাদ্যের দাম 2 টাকা কেজিতে দেওয়া হয়েছে। একটা পরিবারকে 5 কেজি চাল ফ্রি দেওয়ার জন্য ঘোষণা করলো। 5 কেজি চাল মানে কত? 5 দোকানে 10 টাকা। একটা পরিবারকে 10 টাকা মাত্র সাহায্য করেই এখানেও রাজ্য সরকার হাত গুটিয়ে বসে রইলেন। এই একটা পরিবারকে একটা লোককে 5 কেজি চালে কি 1 মাস চলে? তো তারপর এই পরিবার তো অন্তত পক্ষে তেল, নুন এগুলি তো লাগবে। অসুখ বিসুখ আছে, পরিবার পরিজন আছে, হয়তো পরিবার দেখা গেল 5 জনের মধ্যে 4 জনের রেশন কার্ডের নাম আছে, ওরা 20 কেজি চাল পেল আর 2 জন পেল না, তাদের পর কী অবস্থা হবে? আর আমরা যেটা দেখলাম, মানে প্রায় কয়েক হাজার হবে পরিবার যাদের কোনো রেশন কার্ডই নেই, বা বিয়ে হয়েছে, মানে আলাদা হয়েছে বিয়ের পর, তাদের তো কোনো রেশন কার্ড নেই, জব কার্ড নেই, তারা তো বিনা পয়সা পাওয়ার সুযোগও নেই। তারপরে APL পরিবার তো রয়েছে, তাদেরও তো কাজ নেই। APL হলো কি হলো? APL জমি জমা কিছু হয়তো বা ছিল, রাবার বাগান হয়তো বা কিছু ছিল, বলে ভালো হয়তো 1-2 জায়গার ক্ষেত্রে হয়তো বা কারো পাওয়ার কথা ছিল, পায়নি। এরকম কিছু পরিবারও রয়ে গেছে, তাদের বা কী গতি হবে এটার কোনো মানে ব্যবস্থা হলো না। ফলে একজন লোককে মাত্র 10 টাকা সাহায্যে দিয়েই এই সরকারটা হাত গুটিয়ে বসে রইল, কোনো ধরনের সাহায্য নেই। তখন আমরা প্রশ্ন তুললাম, আমরা কথা দাবি তুললাম যে না, এভাবে তো হবে না, তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেন। অন্তত পক্ষে মাথা পিছু অন্তত পক্ষে 10 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করো। ওই পরিবারগুলো অন্তত পক্ষে 7,500 টাকা দিয়ে অন্তত পক্ষে তেল নুনের ব্যবস্থা যাতে করতে পারে, পরিবার পোষণের যাতে খানিকটা হলেও যাতে করা যেতে পারে, তার জন্য এই অর্থ ব্যবস্থা করবার ব্যবস্থা করো। কারণ এটা করবার মতো আমাদের দেশের চালের মজুতে কোনো সমস্যা নেই, কোনো অভাবই নেই। আপনার মানে 10,000 কোটি মেট্রিক টন চাল আমাদের দেশে মজুত রয়েছে, যে চাল অন্তত পক্ষে 3 বছর 4 বছর এমনিতেই বসিয়ে খাওয়াই রাখতে পারে, এরকম চালের মজুত আছে। কাজে এমনিতে আপনারা দেখছেন পত্রপত্রিকা বা বিভিন্ন টিভি চ্যানেলেও এগুলো দেখানো হয়েছে, কত শত মানে মেট্রিক টন চাল বৃষ্টি ঝড়ে ভিজে নষ্ট হয়ে গেছে। এই চালও যদি মাগনা খাওয়ার ব্যবস্থা করতো তাহলে মানুষগুলো বাঁচানো যেতে পারে, কিন্তু আমাদের কথা শুনলো না। আমরা এখনও দাবি করছি। তবে আমাদের রাজ্যে মানুষকে অত্যন্ত ধন্যবাদ জানাতে হয়, বিশেষ করে আমাদের পার্টি তো করেছি, আমাদের পার্টি প্রায় 1,30,32,000 পরিবার, তেমনি বিভিন্ন যে NGO সামাজিক সংগঠনগুলো আছে, তারা বিভিন্নভাবে এগিয়ে এসছেন গরিব মানুষের পাশে। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। আমি তো দেখেছি সেই মানে খুব ভিতর পাহাড় কি সমতল, যেখানেই গরিব মানুষ আছে, সেখানে প্রান্তিক মানুষ আছে, সেখানেই ছুটে গিয়েছে, মানুষ সাহায্য করেছে প্রচণ্ডভাবে, যার যেরকমভাবে পেরেছে মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। এটা যদি না দাঁড়াতো তাহলে আমাদের রাজ্যে তো মৃত্যুর মিছিল ঠেকানোর কোনো উপায় ছিল না। যাই হোক, মানুষদের সাধুবাদ জানায়, মানুষ আন্তরিকভাবে সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সাহায্য করেছে। কিন্তু এর মধ্যেও সরকার এখানেও পলিটিক্স করার চেষ্টা করলো। সরকার APL যারা আছে তাদেরকে 50,000 জনকে ওই 5 কেজি ফ্রি দেওয়ার জন্য ঘোষণা করলো। তাও যারা প্রকৃত পাওয়ার কথা তারা পায়নি। যারা চাকরি বাকরি করেছে এদের নামও ঢুকেছে সেখানে, মানে রং দেখে, দল দেখে, এবং সেখানে পুরাপুরি পলিটিক্সের জায়গায় মানে এটাকে করে নিয়ে এটাকে রাজনীতিক কাজে ব্যবহার করছে। যারা প্রকৃত পাওয়ার কথা তারা পেল না। ফলে আসলে এই করোনা ভাইরাসের যে মানে আর্থিক যে প্রভাবটা, এটা মারাত্মকভাবেই পড়েছে।
এখনও আছে, এখনও এটা চলছে। একদম। এখনও মানুষ বিভিন্নভাবে সাহায্য করছে, সাহায্য এখনও শেষ হয়ে যায়নি, এখনও সাহায্য করছে। এই করোনা কালে এই মহামারীর জন্যই এডিসি নির্বাচন যেটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত রয়েছে এবং এখন প্রশাসনিক সম্পূর্ণ ক্ষমতাটাই রয়েছে রাজ্যপালের হাতে। এতে আপনি কতটা স্যাটিসফাইড? না, এটা তো স্যাটিসফাই কি আছে, মহামারীর জন্য এটা হয়েছে। যদিও ভারতবর্ষে 6 শিডিউল আইনে পরিষ্কারভাবে আছে, আর্টিকেল 2, 6 to 20, আর্টিকেল 6 to B 20B না এরকম ধারাতে আছে, কোনো দেশে যদি কোনো মানে আমার 6 শিডিউল এলাকায় যদি কোনো ধরনের মহামারী প্রাকৃতিক বিপর্যয় ঘটে তাহলে পরে 1 বছর পর্যন্ত যারা বর্তমানে আছেন তাদেরকে এক্সটেন্ড করতে পারে, তাদেরকে সেখানে পুনর্নিয়োগ করে 1 বছর পর্যন্ত এই এক্সটেন্ড করা যায়, এটাকে পরিচালনা করবে দায়িত্ব দেওয়া যেতে পারে। এটা করলো না। অথচ আমরা দেখলাম পাশের রাজ্য পশ্চিমবাংলা, সেখানে যেমন বামপন্থীদের পরিচালিত, সিপিআইএম পরিচালিত, আপনি এই যে শিলিগুড়ি যে পৌর কর্পোরেশনটা, এটা বামফ্রন্টে পরিচালিত। আমাদের কমরেড সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য উনি পরিচালনা করছেন গত ইলেকশনে জিতে। এই করোনা ভাইরাসের জন্য ইলেকশন হলো না, ওনাকেই সেখানে সরকার দায়িত্ব দিয়েছে। আমরা কলকাতা পৌর কর্পোরেশন দেখলাম ফেরাত হাকিমকে সেখানে দায়িত্ব দিয়েছে এবং বিভিন্ন জায়গায় এটা দেখলাম দায়িত্ব দিয়েছে, কিন্তু ব্যতিক্রম আমাদের ত্রিপুরা যেটা দায়িত্ব দেওয়া হলো না। ওরা বলবার চেষ্টা করেছে আসামে নাকি এটা এরকমটা হয়নি। আসামে যেটা হয়েছে, আসামে আপনার মানে ইলেকশন মানে ওদের ইলেকশন ডিউটি ছিল 17 তারিখ মানে আপনার এপ্রিল। ইলেকশন ডিক্লেয়ার করে তাদের নমিনেশন দাখিল করে ইলেকশন তারিখ হয়ে এবং ওইখানে অলরেডি মানে যিনি কার্যকরী সদস্যরা ছিলেন চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি কেয়ারটেকার হিসাবে অলরেডি কাজ করছেন সেখানে। কাজে এইরকম পর্যায়ে সেখানে গভর্নরের হাতে ওরা দিয়েছে। ত্রিপুরার সাথে এটা কোনো সম্পর্ক ছিল না। ত্রিপুরাতে সংবিধানে পরিষ্কারভাবেই আছে, এটা যারা আছে তাদেরকে এক্সটেন্ড করা যেতে পারত, কিন্তু পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে ওরা আমাদের দিল না। এটা আমাদের কোনো বলার নেই। এতে খুব দুঃখ পেয়েছি, খুব না হলেও হবে না এটা এরকমভাবে আমরা দেখছি না। মানুষ যতদিন দায়িত্ব দিয়েছে ততদিন আমরা আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করেছি। এখন লকডাউন মানে করোনা ভাইরাসের জন্য হলো না, ঠিক আছে, ওরা দায়িত্ব দিয়েছে, রাজ্যপাল ওনার হাতে নিয়েছেন। সংবিধানে এটাও আছে 6 শিডিউলে 16 ধারার মতে ওরা এটা পরিচালনা করতে পারে আভ্যন্তরীণ যদি কোনো সংকট হয়। আর এটা আভ্যন্তরীণ কোনো সংকটের জন্য তো নয়। যাই হোক, তবু সরকার চাইলে এগুলি করতে পারে, ঠিক আছে, করেছে। কিন্তু আমাদের আশা ছিল এখন যেহেতু গভর্নরের হাতে আছে, গভর্নরের হাতে থাকা মানে রাজ্য সরকারের হাতে থাকা, রাজ্যে বিজেপি আইপিএফটি পরিচালিত সরকারের হাতেই এটা পরিচালিত হচ্ছে। এখন কেন্দ্রে বিজেপি আইপিএফটি সরকার আছে, রাজ্য বিজেপি আইপিএফটি সরকার আছে। এখন এডিসন বেনামি হলেও এটাও ওরাই নিয়ম, ওদের কথাই এটা চলবে, এটা স্বাভাবিক নিয়ম। কাজেই আমাদের আশা ছিল যে না হয়তো বা আমরা যে কাজগুলো করছিলাম এই কাজগুলো তো এটা আকাশের মতো, যত করবে তত এটা আরও চলতেই থাকবে, এটা আরও ডিমান্ড বাড়বে, চাহিদা বাড়বে, উন্নয়ন আরও এগিয়ে যাবে। কাজেই এটাই আশা ছিল আমাদের। কিন্তু আজকে হলো এই মাসের 13 তারিখ 14 তারিখ, প্রায় 2 মাস হতে চলছে, আর 2 দিন পর 2 মাস হবে। 2 মাসে কিন্তু কোনো কাজ এক ইঞ্চিও নড়াচড়া হয়নি। এখন বরঞ্চ বিজেপি আইপিএফটি মানে কে কত বেশি কীভাবে ক্ষমতা সেখানে এডিসিতে দেখাবেন, হ্যাঁ, পতাকা লাগানোর ক্ষমতা, অফিস দখলের ক্ষমতা, বিভিন্ন অফিসারদের সেখানে মানে বিভিন্ন কাজে কীভাবে, কাজ তো নেই, খবরদারি করার যে ক্ষমতা, এই ক্ষমতা দেখানো নিয়েই ব্যস্ত
তার মধ্যে আছে। আমাদের আশা ছিল যেহেতু কেন্দ্রে আছে, দিল্লি আছে, রাজ্যে আছে, এখানে আছে, পঞ্চায়েতও জোর করে ওরাই আমাদের নির্বাচিত পঞ্চায়েত আছে 587টা ভিলেজ কমিটি, তার মধ্যে 90% ভিলেজ কমিটি আমাদের হাতে এখনও আছে, ওদের কাজ করতে দেয়নি। তো ওরা এখন টাকা পয়সা জোগাড় টোগাড় করে এখন কাজ করবার অনেক বড় ধরনের সুযোগ ছিল, কিন্তু এই সুযোগটা ব্যবহার করলো না, বরং এটাকে রাজনীতি আখড়া হিসাবে, রাজনীতিক ক্ষমতা দেখাবার জায়গা হিসাবে এটাকে ব্যবহার করে এখন এডিসিটা 12টা বাজছে। এখন যদি এডিসি নির্বাচন হয়, যদি মহামারীর সব কিছুটাই সামলে যায়, আর একটু যদি এডিসি নির্বাচন হয়, কতটা প্রস্তুত আপনারা? না, আমরা সবসময় প্রস্তুত আছি নির্বাচনের জন্য। আমাদের নির্বাচনের জন্যই, নির্বাচন আসলে আমরা প্রস্তুত থাকি, ঘটনা তো তা নয়। আমরা তো 12 মাসে মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, ভোটের জন্য, ভোটের উদ্দেশ্যে তো কাজ নয় আমাদের। দেখবেন গোটা দেশেই যে করোনা ভাইরাস নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে বা রাজ্যের ক্ষেত্রেও বলেন, এটা ভোটের দিকে তাকিয়ে বলা না, মানুষের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে আমাদের কাজগুলো হয়। কাজে ভোটের দিকে তাকিয়ে তো আমাদের কাজ না। কাজে ভোট হলে হবে, আমরা তো চাইছি তাড়াতাড়ি ভোট করবার জন্য। এরকমভাবে একটা অরাজক অবস্থা, সেখানে দাপাদাপি চলবে, ক্ষমতা দেখানো মানে প্রতিযোগিতায় সেখানে হবে, আতঙ্কের পরিবেশ হবে। সেখানে আপনারা দেখছেন প্রতিদিনই সেখানে রাস্তা রক্ষা আন্দোলন চলছে, স্ট্রাইক চলছে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা চলছে না। একটা শান্তিপূর্ণ পরিবেশে যদি ইলেকশনটা হয়, তাহলে মানুষের কাছে যাদেরকে মানুষ পছন্দ করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনটা হোক, কাজ হোক, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া বা পদ্ধতি। কিন্তু ওরা যে স্বাভাবিক নির্বাচন করবে এটাও সংশয় আছে, কারণ আমরা দেখেছি পার্লামেন্ট নির্বাচন, পঞ্চায়েত যে 30টা পঞ্চায়েত নির্বাচনগুলো হলো, যে তাদের কাছে গণতন্ত্র তো কি এটা তো বোঝাই যাচ্ছে। আর গণতন্ত্র মানে কি, এখন তো টাকার জোরেই তো গণতন্ত্রকে ওরা, গণতন্ত্র মানে আপনার মতটাকে টাকার বিনিময়েই কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে এখন বিভিন্ন রাজ্যে। এই যে এখন এই আজকে পর্যন্ত চলছে মধ্যপ্রদেশ একটা মানে রাজস্থান একটা সরকার চলছে, ওইখানে দেখলাম কি টাকা বিনিময়ে এখানে কেনা বেচার প্রক্রিয়া চলছে। আপনার মণিপুরে কিছুদিন আগে দেখেছেন, আপনি মধ্যপ্রদেশে দেখলেন, বা গোয়াতে দেখলেন, হরিয়ানাতে দেখলেন। এগুলি আসলে এখন অর্থের বিনিময়ে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে পর্যন্ত হরণ করে নেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমাদের দেশে আগেও হয়েছে, কিন্তু এত ব্যাপকভাবে, এত গণতান্ত্রিক ভাবনার মধ্যে থেকে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে কোনোদিন হয়নি, যেটা এটা আমাদের দেশের পক্ষে বড় বিপদ। যারা টাকা পয়সা নেই, তাদের ন্যায্যতা থাকলেও, মানুষ থাকলেও তাদের অধিকার সেখানে টাকার জোরে কিনে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। এইরকম পরিবেশ এখন চলছে। যাই হোক, ইলেকশন যদি হয় আমরা প্রস্তুত আছি, ইলেকশন হবে, শান্তিপূর্ণ ইলেকশন হোক, গণতান্ত্রিকভাবে হোক, এটাই চাইব। কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা তো খুব খারাপ, এরপরেও চাই ইলেকশনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এডিসিতে শুরু হোক। দেখা যাচ্ছে যে প্রতিদিনই এডিসি এলাকাগুলো সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এজন্য কে দায়ী? না, এর জন্য তো কে দায়ী, তো এটা তো আর কি বলার আছে, আমি তো শুরুতেই বললাম। গণতান্ত্রিক পরিবেশ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিবেশ রক্ষা করার দায়িত্ব তো সরকারেরই না। এটা শুধু এডিসি এলাকায় বলে কিন্তু ঘটনা নয়, গোটা রাজ্যেই তো চলছে। আপনি এমন কোনো দিন আছে, আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন, আপনাদের এই রাজ্যের পত্রিকা বলেন, এমন কোনো দিন বাদ আছে দেশ যে দিনে অস্বাভাবিক মৃত্যুর কোনো ছবি নাই? আজকে পত্রিকা তো 4টা ছবি আছে, আজকের পত্রিকাতেও 4টা ছবি আছে। এমন কোনো দিন বাদ নাই যে দিনে একটা না একটা অস্বাভাবিক মৃত্যুর ছবি পাওয়া যায় নাই। তো এটা কেন হবে? এই যে এখন আপনাদের এখানে এসে বসেই আমি ওই মোবাইলটা খুলছিলাম, এখনই কি বক্সনগর 13 জন 15 জন আহত হয়েছে, এই জাস্ট 5 মিনিটের আগের ঘটনা। এগুলি তো চলছে। এগুলি কারা? এই যে গন্ডাছড়া যে নিহত হলো, কার হাতে, কে নিহত হলেন?
কে নিহত হলেন? এর মধ্যে নিজেরা তো হচ্ছেই, আর আমাদের তো সেখানে একেবারে মানে সমস্ত শক্তি দিয়ে দাপিয়ে রাখার চেষ্টা সেখানে হচ্ছে। আমাদের কেন, সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন অংশের মানুষ সামাজিকভাবে দায়বদ্ধ তা নিয়ে যারা এই দেশটাকে রাজ্যটাকে যারা ভালোবাসেন, মানুষকে যারা ভালোবাসেন, মানুষ রক্ষা করবার জন্য যারা রক্ত দিতে চায় তাদের উপর পর্যন্ত আক্রমণ চলছে। আমি পলিটিক্সটা ছেড়েই দিলাম, মিটিং মিছিল লড়াই সংগ্রাম দিতে হবে, করতে হবে, লড়াই হবে, আক্রমণ হতেই পারে। শাসক গোষ্ঠীরা এটা আগে করেছে, এখন করে, কিন্তু সামাজিক একটা কাজ। আমি সমাজের জন্য রক্তের কি কোনো রং থাকে, দল থাকে? যে কোনো লোকের রক্তের প্রয়োজন হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, রক্তের প্রয়োজন হতে পারে। এটা একটা সামাজিক কাজ। এই রকম জায়গায় পর্যন্ত যারা আক্রমণ করতে পারে তারা কি না পারে তাহলে পরে বুঝুন। এখন কাজেই আপনি যেটা বলছেন শুধু এডিসি এলাকা নয়, গোটা রাজ্যেই এটা তো আমার কথা নয়। ওই যে গত পরশুদিন একজন এমএলএ বলেছেন একটা অরাজকতা চলছে, খুমলুঙে দাঁড়িয়ে বলছেন। গতকালও একজন শাসক দলের এমএলএ বলেছেন এই যে করোনা ভাইরাসটা যা হচ্ছে এটা আসলে মানে অপরিকল্পনা অভাব বা অবিবেচিতভাবে করা হচ্ছে, সঠিকভাবে তা হচ্ছে না। এটা একটার সাথে একটা রিলেটেড বিষয়। কাজে এটা শুধু একটা গণতান্ত্রিক পরিবেশের আক্রমণ নয়। একটা গণতান্ত্রিক পরিবেশ যখন আক্রান্ত হয় তখন সামাজিক বলেন, অর্থনীতি বলেন, আপনার যে সোশ্যাল মিডিয়া এটার উপরে আক্রমণ আসবে, শুধু আমাদের উপর নয়। আপনার যে কথা বলার যে অধিকার এটাও তো থাকতে পারে না। আপনারা দেখছেন তো এই যে কটা টিভি চ্যানেল ছিল, কটা এখন বন্ধ আছে, এবং কতজন এই যে চ্যানেল যারা কাজ করছে তাদের উপর কী ধরনের আক্রমণ হয়েছে এগুলো আপনারা সকলেই জানেন। এই যে কয়েকদিন আগে তো তেলেমুরাতে আক্রান্ত হলো, কত জায়গায় কত রকম আক্রমণ হলো। কেউ বলেন বামফ্রন্ট আমলে তো দুজন খুন হয়েছে। এটাও কেউ আবার দেখলাম কয়েকজন সাংবাদিক আমাকেও কয়েকদিন আগে জিজ্ঞেস করেছে। আর এটা তো খুনাখুনি হয়েছে, এটা কোনো এটার সাথে এটা কোনো ইয়ে নেই। এটা হয়েছে পুলিশ যারা আইনরক্ষক তাদের সাথে কি একটা ঝামেলা হয়েছে, এটা খুন হয়েছে, দুঃখজনক ঘটনা। শান্তনু এটাকে পরিকল্পিতভাবে রাজনীতি খুন করা হয়েছে। কাজে এর সাথে সাধারণ যারা আপনার এই মাধ্যমগুলো যারা কাজ করছেন তাদের উপরে যে আক্রমণ, তখনকার দিনে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের আক্রমণ হয়েছে, আমি তো জোর করেই বলতে পারি যে এরকমভাবে এখন যা হয়েছে তো সেরকমভাবে হয়েছে। কাজেই বিচ্ছিন্নভাবে এক দুটো ঘটনা হতে পারে। কাজে এটা এখন যেটা হচ্ছে এটা তো গোটা সমাজের উপরেই তো আক্রমণ চলছে। এখন মিটিং মিছিল যেমন করা যাচ্ছে না, ব্লাড ডোনেশন, দেহ দান করা, চক্ষু দান করার মতো জায়গায় পর্যন্ত আক্রমণ হয়ে যাচ্ছে। বলবেন কি? দেখা যায় গত কয়েকদিন আগেই আইপিএফটি দ্বারা খুমলুং এলাকায় 24 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। কিসের জন্য ছিল এই বন্ধের রাজনীতি, বা এই বন্ধের রাজনীতিটাই বা কতটা যুক্তিযুক্ত? এটা ওরাই বলতে পারে। এতে শুধু 24 ঘন্টা কেন, এর আগে তো 11 দিন বন্ধ হয়েছে। চেয়ারম্যান আপনার কিলার ব্লকের চেয়ারম্যান করতে হবে, স্ট্রাইক হলো। জম্পুজলা ব্লকের চেয়ারম্যান করতে হবে, ব্লক স্ট্রাইক হলো। আপনার লাফাঙ্গা ব্লকের চেয়ারম্যান হতে হবে, তার জন্য রাস্তা ব্লক করে কতদিন ধরে ব্লকে তালেই খুলতে পারলেন 1 মাসের পর। জম্পুজলা ব্লকে তালেই খুলতে পারলেন না 15-20 দিন ধরে। আপনার কিল্লা ব্লকে তালেই খুলতে পারলেন না 10-15 দিন ধরে। কে চেয়ারম্যান হবে? এখনও তাই চলছে। এডিসি ক্ষমতা কে খবরদারি করবে? আরে এডিসি এলাকায় কি হবে, কীভাবে উন্নতিটা করব? এখন ওরা শাসক গোষ্ঠী বিজেপি আইপিএফটি বসে আমরা কীভাবে এডিসিটাকে সাজাবো, এডিসি এলাকা উন্নয়ন কীভাবে করব, এগুলো নিয়ে মিটিং করে আলাপ আলোচনা করে কি করব, এটা না করে
ক্ষমতা জাহির করবার জন্য এগুলো হচ্ছে। একটা দিন দেখাতে পারবেন যে আইপিএফটি বিজেপি জোট বসে এই 2 মাস হতে চলছে, হ্যাঁ, যে এডিসিটাকে কীভাবে সাজাবো। এডিসি তো বামফ্রন্ট পরিচালনার সময় গোটা রাজ্যের মধ্যে একটা বিরাট না হলেও একটা দৃষ্টি আকর্ষণের জায়গায় একটা নিয়ে যাওয়া হয়েছে। এটাকে আরও কীভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি, চলেন আমরা আইপিএফটি বিজেপি বসে কীভাবে করতে পারি, এগুলো নিয়ে ওদের কাজ। এখন তো এই যে মারামারি করা, স্ট্রাইক করা, এখানে খবরদারি করার তো কাজ নেই। এখন ওরা দুদল বসে এখন এডিসিকে আরও কীভাবে সাজাবো, এডিসি মানুষের সমস্যা কীভাবে সমাধান করব। এই মানে রোদ বৃষ্টি আসলে পরে রাস্তা নষ্ট হতে পারে, আমরা সারাদিন সাবান দিয়ে স্নান করি, গোসল করি, তারপরেও তো জামাটা খুলে পরে কোনো না কোনো জায়গায় একটা মানে গোটা পাওয়া যায়। রোদ বৃষ্টির মধ্যে রাস্তা থাকবে, এটা নষ্ট হবে না। এডিসি এলাকায় তো এখন কথা বলবার জায়গাই তো নেই এখন, শুধু এডিসি এলাকা না, গোটা রাজ্যের মধ্যে। আমি এই যে কয়েকদিন 5 মাইলে গেলাম সামনে এলাকায়, 3 মাস ধরে আপনার জলের কল, ডিপ টিউবওয়েল, বড় ডিপ টিউবওয়েল আমরা গভর্নমেন্ট থেকে বসিয়েছিলাম, নষ্ট আছে, এটা সারাই করবার লোক নেই। আমি রাঙ্খলপাড়াতে গেলাম, 1 মাস ধরে বিদ্যুৎ নেই, এটা খবর রাখার লোক নেই। এলাকার লোকজন গিয়েছে অফিসে, আসছি 1 মাস ধরে কারেন্ট বিদ্যুৎ নেই, সেখানে সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। এগুলি তো চলছে এখন। কাজে এগুলি কীভাবে, ঠিক আছে, নতুন তো পরিকল্পনা করবার তো এখন ওদের পক্ষে সম্ভব না। বিজেপি আইপিএফটি সরকারের পক্ষে রাজ্যে নতুন করে কিছু করবে, এটা দিবা স্বপ্ন ভাবনা, এটা তাদের পক্ষে আর সম্ভব নয়। বামফ্রন্ট যেটা করেছে এটাকে কিভাবে একটু রং দিয়ে সাজিয়ে গুছিয়ে এটাকে কিভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যারাই বাছাই করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে চালিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের সামনে বড় কাজ হওয়া উচিত। কারণ তাদের পক্ষে বিরাট কাজ করার মতো মেন্টালিটিও যেমন নাই, তেমনি সেরকম পরিবেশও এখনও নাই। কি করে করবে আপনি? একটা এই যে 2.5 বছর হলো, অগাস্ট মাস 8 তারিখ হলে পাক্কা আপনার 2.5 বছর হবে। 2.5 বছর যদি হয় তাহলে সরকার আয় যদি 5 বছর হয়, 1 বছরের মাথাতে ইলেকশনের জন্য এমনিতে কাজ করা যায় না। কাজ করার প্রকৃত সময় কি 1 থেকে 1.5 বছর আছে। 1 থেকে 1.5 বছর মধ্যে এখন পরিকল্পনা করতেই তো 6 মাস নেয়। পরিকল্পনা করার পর সরকারি নিয়মে এগুলি টেন্ডার করতে হয়, গভর্নমেন্টে অনেক প্রসেস হয়। এগুলো করতে একটা কাজ করতে এমনিতে 2-2.5 বছর লেগে যায়। তো হাতেই আসে একমাত্র 1 থেকে 1.5 বছর। ওরা করবেটা কি? এর মধ্যে কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে, আপনার এই যে অর্থমন্ত্রী সীতারামন ঘোষণা করে দিয়েছেন যে কোনো নতুন প্রজেক্ট করা যাবে না। 2021-এ 31 মার্চ পর্যন্ত কোনো নতুন প্রজেক্ট নয়, শুধু 2টো প্রজেক্ট হবে। একটা কি, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আর আত্মনির্ভর ভারত। কাদের নিয়ে আত্মনির্ভর ভারত করবে? যে কৃষকদের কোনো সাহায্য নেই, যে শ্রমিকের কোনো সাহায্য নেই, শিল্পপতিদের টাকা দিয়ে, ধন দুর্লভ দিয়ে তার আত্মনির্ভর করবেন। হ্যাঁ, 80% মানুষের হাতে টাকা তুলে না দিয়ে কয়েকজন শিল্পপতিদের কাছে টাকা তুলে দিয়ে আত্মনির্ভর করবেন। ত্রিপুরার যে গত 17 না 18 তারিখ দেখলাম রবীন্দ্রভবনে খুব ঘটা করে কত 17 জন না 18 জনকে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আত্মনির্ভরের টাকা নাকি দেওয়া হচ্ছে, ঋণ প্রদান করা। হ্যাঁ, ঋণ প্রদান। যদিও একজনের ট্রাইবেল ছেলে নেই সেখানে, এটা দুর্ভাগ্য। ট্রাইবেল ছেলেদেরকে টাকা দেওয়া যাবে না, এরকম তো হতে পারে না। যাই হোক, যাদের দিয়েছে তাদের জন্য আমার কোনো দুঃখ নাই। ওরা টাকা পাক, টাকা ওরা পেয়ে ব্যবসা বাণিজ্য খুব ভালো করুক, তাদের সুমঙ্গল আমি কামনা করি। কিন্তু এই 17 জন 18 জন 100 জনকে দিয়ে তো আপনার এই আত্মনির্ভর ভারত গড়ে তুলতে পারবে না। কেনার ক্ষমতা তো চাই। মানুষের হাতে যদি টাকা না থাকে, আপনার উৎপাদিত পণ্যটা কিনবে কে? কাজে প্রকৃতপক্ষে জনকল্যাণে যদি সরকার ভূমিকা গ্রহণ না করে, এই যে আমরা যে বললাম
এই লকডাউনের সময় ক্ষমতা ভারাক মানুষের হাতে 7,500 টাকা করে আর পরিবারকে দেখ, যারা ইনকাম ট্যাক্স দেয় না দেন, এই পরিবারটাকে বাদ দিয়ে 7,500 টাকা করে দেখ, মাথা পিছু 10,000 টাকা করে দেখ। এটা করে যদি মানুষের হাতে যদি টাকা তুলে দেওয়া যেত, কত পরিবার, 23 কোটি পরিবার, 23 কোটি পরিবার, আপনি 70,000 কোটি টাকা আপনি টাকাওয়ালাদের এই লকডাউনের সময় তাদেরকে আপনি ঋণ মুকুব করে দিতে পারলেন। হ্যাঁ, তো আপনি 23 কোটি পরিবারকে এই যে মাসে 10 কেজি চাল দেওয়া মানে সম্ভব হতো না? 7,000 টাকা করে টাকা দেওয়া সম্ভব হতো না? এটা করা যেত। এটা এরকম যেন আকাশ কুসুম দাবি করেছে এরকম তো না। এটা গভর্নমেন্ট চাইলে মানে টোটাল বাজেটে কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে? কিন্তু না, সরকারটা হচ্ছে দক্ষিণপন্থী, নট বামপন্থী। দক্ষিণপন্থী মানে দক্ষিণ দিকে ছোট, দক্ষিণ দিকে কারা, দক্ষিণের বাতাস কারা খায়? যাদের দক্ষিণের বাতাসের দরজাটা বড় খোলা থাকে তারা দক্ষিণের বাতাসটা খেতে পারে। দক্ষিণের বাতাস মানে দক্ষিণপন্থী মানে যারা পুঁজিবাদী, উগ্র জাতীয়তাবাদী, ওরা দক্ষিণপন্থী, তাদের স্বার্থে রক্ষা করবার জন্য। এখন তো দেখছেন শুধু দক্ষিণপন্থী যে শুধু পুঁজিপতি দক্ষিণপন্থী না, তো জাতীয়তাবাদী দক্ষিণ মানে যে ভাবনা, যে দক্ষিণপন্থী প্রকৃত যে চেহারা, এটা শুধু অর্থনীতির মধ্যে আটকে থাকেনি। এটা ধর্মের ক্ষেত্রে আপনি দেখবেন, এটা মানে জাতির যে বিচারে এটার মধ্যে দেখবেন, জনগোষ্ঠীগত বিচারে দেখবেন, চরম একটা দক্ষিণপন্থী দৃষ্টিভঙ্গি থেকে সরকারটা চলছে। ফলে বামপন্থী মানে গরিব মেহনতি মানুষ, যাদের মানে দেশের 80-85% মানুষ, যাদের প্রকৃত কল্যাণ করা দরকার, তাদের কল্যাণ হওয়া দরকার, তাদের জন্য না করে শুধু এই 15-20% দক্ষিণপন্থী ধর্মের দিক থেকে, জাতীয়তাবাদ বোধ থেকে, গোষ্ঠীগত দিক থেকে এরকম জনগোষ্ঠী উন্নয়ন করে আপনি মানে আত্মনির্ভর ভারত সেখানে কোনোদিনই সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করি যে ত্রিপুরাল্যান্ডের যে একটা দাবি উঠছে, সেই দাবি নিয়ে আপনার কি মতামত? আপনি কতটা সেটাকে যুক্তিযোগ্য বলে মনে করেন? এটা তো ত্রিপুরাল্যান্ডের যিনি সুপ্রিমো, আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই প্রশ্নটা নাকি আর করা না হয়। ওনাকে প্রশ্ন করা হলো সোশ্যাল মিডিয়াতে, যিনি এখন সুপ্রিমো আছে, প্রেসিডেন্ট, ওনাকে প্রশ্ন করা হলো ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনার কী মত? উনি উত্তর দিয়েছেন, ত্রিপুরাল্যান্ড নিয়ে আপনারা খামকা আর কোনোদিন কোনো প্রশ্ন করবেন না। কেন করবেন না? এটা ওনাকে প্রশ্ন করলেই উত্তরটা হতে পারবে। আমার তো এটা আর কি বলবো, এটা তো আসলে এটা পলিটিক্সের জন্য করেছে, পলিটিক্স হয়ে গেছে, এখন আর দরকার নেই। রাজনীতির খেলা বলছেন, নির্বাচনের আগে তো রাজনীতির জন্য বলেছে, এখন রাজনীতি পাকাপোক্ত হয়ে গেছে। রাজনীতি যখন হস্তগত হয়েছে, 2.5 বছর হতে চলেছে সরকারের। তবে 2.5 বছর হলো যে খুব মানে 2.5 বছর মন্ত্রী হয়েছে, কাজ কিন্তু হয়নি। 2.5 বছর মুখ্যমন্ত্রী হয়েছে, 2.5 বছর মন্ত্রিত্ব 5-7 জন মিলে করেছে, কিন্তু মন্ত্রিত্বই করেছে, কাজ কিন্তু হয়নি। আপনি কোনো গ্রামে একটা দৃষ্টান্ত যদি দেখাতে পারেন যে এই কাজ হয়েছে, তবে এটাও ঠিক 2-2.5 বছর বিরাট কাজ করা এটা সম্ভব না। কিন্তু করতে না পারলো, পরিকল্পনাটা কোথায়, ভাবনাটা কোথায়? ভাবনা পরিকল্পনা করবার জন্য যে সমস্ত পরিকল্পনা যে দরকার, এগুলি তো নেই, এখন কি করে হবে? আরও খারাপ হচ্ছে এখন গ্রামের মানুষের, আপনি যেটা শুরুতে বলছিলেন, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ চলছে এখন। আমি তো এর মধ্যে বেশ ঘুরলাম, মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা। এই যে 3 মাসে আপনি কত কাজ হয়েছে জানেন? এই 3 মাসে আমি যদি বলি কি, পশ্চিম ত্রিপুরা যদি বলি, সারা ত্রিপুরায় যে বলি, 3 মাসে গড়ে 6 দিন 5 দিন 5.5 দিন কাজ হয়েছে, 5.5 দিন রেগাতে কাজ হয়েছে। অন্য ডিপার্টমেন্টে কোনো কাজ নেই, রেগাতে শুধু 5.5 দিন কাজ। এই তো বেলবাড়িতে 16.6
6-2 দিন হয়েছে, হাজামারাতে 16 দিন হয়েছে, লাফুঙ্গাতে 16 দিন, মান্দাইতে 18 দিন, মোহনপুরে আপনাদের খুব ডাইনামিক মন্ত্রী ওনার ইয়েতে মানে বিধানসভা কেন্দ্রে 10 দিন হয়েছে। এটা আমি 30 তারিখ জুনের 30 তারিখে যে রিপোর্ট লিপিবদ্ধ করেছে। মানে ওদের সরকারি রিপোর্ট থেকেই এই তথ্যগুলো আনলাম। তো এই গড়ে 5-6 দিন চলছে কাজ। তো এরপরে যেগুলো উৎপাদিত পণ্য এগুলো তো মানে কিছুই তো করা যাচ্ছে না। আপনি জানেন এই যে বিশেষ করে সিদাইমনপুর যে আমাদের মাননীয় মন্ত্রী এলাকায় পড়ে, কঙ্কাস বাসের জন্য ভারত বিখ্যাত, ত্রিপুরা বিখ্যাত। বছরে 20-25 লক্ষ ত্রিপুরা থেকে বাস বাইরে সাপ্লাই হয়। রপ্তানি হয়। আপনার বেঙ্গলের হয়, উত্তরপ্রদেশে হয়, গুজরাটও হয়, দুবাইতে হয়, ওপেক কান্ট্রিগুলোতে এখান থেকে বাস যায়। 20 থেকে 25 লক্ষ বাস যায়। একটা বাস 18 টাকা 20 টাকা করে বিক্রি হয়। প্রথম বাসে আগাটা বিক্রি হয়, তারপর গুড়িটা ওই লাগানোর জন্য আরও 9 টাকা 10 টাকা করে বিক্রি হয়। আমি গত 3 দিন আগে গিয়েছিলাম, একটা বাস 1 টাকা করে কিনবার লোক নাই, গুড়ি কেউ জিজ্ঞেস করছে না। আমি বর্মরাতে কয়েকদিন আগে গেলাম, 5-7টা কি ট্রাইবাল নন ট্রাইবাল এলাকায় লেবু চাষ করে, লেবু চাষে প্রচুর লেবু। আমাদের গোটা রাজ্যের মধ্যে লেবু তো কমলপুরের একটা জায়গায় হয় আর বর্মরাতে হয় সবচেয়ে বেশি লেবু। 16-17তে যে লেবু শতে 100 লেবুর দাম 130 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা ছিল। এই লেবু এখন 40 টাকা 50 টাকা সব। আপনি যেটা বললেন যে তো বাসবিটা কী করে? কৃষক তো এমনিতেই মানে যা কষ্ট করে, এত কষ্ট করে যা উৎপাদন করে তারও সেখানে বাজার মূল্য পাচ্ছে না। সরকার থেকে কোনো রকম সাহায্য সেখানে পাচ্ছে না। এছাড়া জন্য সাহায্য আগে পেত। আমি আমাদের একটা ভিলেজে আমি গতকাল গেলাম, ভিলেজের নাম হলো কাইরাই ভিলেজ কমিটি। গত 16-17তে 172 জনকে সেখানে এসআইআরের জন্য মানে বীজ থেকে আরম্ভ করে সার টার ওষুধপত্র দেওয়া হতো। এবার দিয়েছে মাত্র 52 জনকে। কোথায় 172, কোথায় 52 জন? আর এই 52 জনকেও সবাইকে না, 52 জনের নাম লিস্ট করে এটাকে ওই ঝগড়াঝাটি হয়েছে, এটাকে ভাগ করে 80 জনকে দিয়েছে। যারা প্রকৃত পাওনা সেও পেল না, এটারও আবার ভাগ হলো 80 জন। 52 জনের নামে স্যাংশন পেয়েছে 80 জন। 52 জনের নামের স্যাংশন পেয়েছে 80 মানে জন। হ্যাঁ, আগে অথচ 16-17 সালে 172 জন ওই গ্রাম থেকে এই সুযোগগুলো পেতেন, সার বীজ থেকে আরম্ভ করে। তো কৃষক তো মানে আমাদের রাজ্যে তো 80% তো 70% হচ্ছে কৃষক। টিলাভূমিতে একই অবস্থা। এই যে বললাম টিলাভূমিতে যে বাসের কথা বললাম, শুধু আমরা খানিকটা বেঁচে আছে ওই যে টিলা জমি এলাকাগুলোতে আপনার কি বলেন রাবার আমরা খানিকটা করে দিতে পেরেছি। আমরা এডিসি থেকে প্রায় 80-81 পরিবেশ আমরা রাবার সাথে যুক্ত করলাম। এরপর রাজ্য সরকার, উপজাতি কল্যাণ দপ্তর, রাবার বোর্ড বা টিআরপিসি তারা করেছে। এটাও দাম সেখানে ঠিকমতো পেলেন। এই লকডাউনের সময় তো রাবারের দাম যেখানে 130 টাকা 40 টাকা ছিল, এখানে লকডাউনের সময় তো 60 টাকা 70 টাকা হয়েছে মাত্র। অথচ 14 সালে এই রাবারের দাম ছিল আপনার 230-240 টাকা কেজি। যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিন সরকার আসলো, ওরা একটা ওই মালয়েশিয়া সাথে তাদের আপনার চুক্তি হলো। এই চুক্তির ফলে তা মানে কি এখন আন্তর্জাতিক বাজারে অবাধে আসা যাওয়া করতে পারবে। ফলে ওখানকার রাবার চলে আসছে, আমাদের এখানে রাবারের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। এখানে এখন 130 টাকা 40 টাকা কেজি হচ্ছে। আর এই লকডাউনের সময় এটাও 60 টাকা 70 টাকা বেশি বিগত পারছে না। আপনি যেটা বললেন যে পাহাড়ের অবস্থাটা খারাপ রয়েছে এবং আমরা নিজেরাও সেখানে দেখেছি, আমরা নিজেরা সেখানে গ্রাউন্ড রিপোর্টিংয়ে যখন যে দৃশ্যটা উঠে এসেছে যে একদমই নাজেহাল অবস্থা রয়েছে সেখানকার, যাদের কাছে আছে সবটাই আছে এবং যাদের কাছে নেই কিচ্ছুই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সেই যারা রয়েছে সেখানকার পাহাড়ি জনজাতি যারা রয়েছে তাদের স্বার্থে এখন আপনাদের কি পরিকল্পনা? না, আমাদের তো আমরা কি পরিকল্পনা
আমরা যখন ছিলাম তখন আমরা অনেকটা করাবার চেষ্টা করেছি, তাদের রাবারের সাথে যুক্ত করবার চেষ্টা করেছি। তাদের এখন সুপারি মার্কেটে মোটামুটি ভালো ডিমান্ড আছে, সুপারির উপর আমরা খুব জোর দিলাম, সুপারি বাগান করে দেওয়ার জন্য, এছাড়া হোটেল বিভিন্ন করার জন্য। আর তারা টঙ্গরে বসবাস করেন, তারা টঙ্গরে নয়, তারা যাতে মূলসুরিতে যাতে থাকতে পারেন তাদের জন্য ওই একটা বাড়ি 8,75,000 টাকা খরচ করে তাদেরকে দালান বাড়ি করে দিলাম আমরা, যারা টঙ্গরে আছে মানে খুব ভিতরে ইয়েতে। আপনারা যদি যান এই বর্মরাতে এখানে একটা আমরা করেছি, 18 মোড়ায় করলাম, আপনার সাকাং পাহাড়ে করলাম, এবং এরকমভাবে যে অমরপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেখানে খুবই মানে ঝুম চাষি টঙ্গরে বসবাস করেন এই সমস্ত পরিবার। এখন যদি পরিকল্পনা আমাদের আবারও পরিকল্পনা ছিল তাদেরকে রাস্তাঘাট আমরা, তবে এটা ঠিক বামফ্রন্ট সরকার থাকাকালীন 50 পরিবার 60 পরিবার আছে, এরকম প্রত্যেক পরিবারেই বলা যেতে পারে অন্ততপক্ষে গাড়ি নিয়ে যাওয়া যেত। তো এখন বৃষ্টিপাত হয়েছে, রাস্তায় ভেঙেছে, সারাই করবার অবস্থা নেই, ফলে রাস্তাগুলো আসলে রিয়েলি কিছু রাস্তা খারাপ অবস্থার মধ্যে আছে, এটা ঘটনা। তো এখন সরকারকে এটাই উদ্যোগ নিতে হবে, বিশেষ করে জুমিয়া পরিবার যারা আছে তাদের আর্থিক অবস্থা উন্নতির দিকে নজর দেওয়া, আর বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে তাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া। এখন আমাদের ভাষা সংস্কৃতি এগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় এগুলি উদ্যোগ নেওয়া। 62টা স্কুলে আপনার হাসেন স্কুলে আমরা ককবরক চালু করলাম। 2017 সালে ককবরকে ইন্টারভিউ নিয়ে তখন বিএড করার লোক ছিল না, যতজন করেছে তারা পেয়েছে, বাকিগুলো সবটা পূরণ করা গেল না। এবার 178টা সেখানে পিজিটি টিচার নেবে, 100-এর উপর ককবরকে এমএ পাস করে ওরা বিএড করে বসে আসে, অথচ তাদের জন্য ইন্টারভিউ হলো না, তাদের জন্য টেটের পরীক্ষা হলো না। এরকমটা কেন বৈষম্য হবে? এরকমটা কেন? অ্যাকচুয়ালি যেন আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে, ইউজিসি 2009-এ পরিষ্কারভাবে দিয়েছে যে ল্যাঙ্গুয়েজটা প্রথম চালু হবে তাদের জন্য ওয়ান টাইম সেখানে ছাড় দেওয়া যেতে পারে। আইন করে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, ওই ওরা ডিপ্লোমা ডিগ্রির মধ্যে দরবার করে শেষমে এটা আটকানো হলো। কিন্তু এবার তো এই সমস্যা নেই, এখন তো এমএ পাস আপনার প্রচুর আছে। তো 41 জন আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে, সেখানে 1/3 যদি হয় তাহলে 10 জন ট্রাইবাল, এখন 22টা কলেজে ককবরক চলে, আপনি নিতে পারতাম না? কেন নেওয়া হলো না? আবারও যদি নির্বাচিত হওয়ার পর আপনারাই আসেন তাহলে কি এই সকল সমস্যার সমাধান হবে? আগে যেমন আন্তরিকভাবে করেছি এখনও হবে। আমরাই তো ককবরক চালু করলাম কলেজে, ইউনিভার্সিটিতে, আমরাই ককবরক স্বীকৃতি দিলাম প্রথম বামফ্রন্ট সরকারে। এই ককবরক ভাষা শুধু ইউনিভার্সিটি পর্যন্ত না, পিএইচডি করবার জায়গা করে দেওয়া হয়েছে। এখন ককবরকে পিএইচডি করা যায় ত্রিপুরা ইউনিভার্সিটিতে, বামফ্রন্টের সরকারের আমলে এটা হয়েছে। শুধু ভাষা না, তার সংস্কৃতি। ভারতবর্ষ কোথায় আছে? জাদু কলিজা গেয়ে, জাদু কলিজা গান জানেন তো? ত্রিপুরা ভারত জাদু কলিজা, ওই যে আমাদের মায়েরা বোনেরা গায় জাদু কলিজা, চংপ্রেং, দাংদং, হজাগেরি নৃত্য, গড়িয়া নৃত্য, হ্যাঁ ঐতিহ্য, এগুলি নেচে এখন আপনি ডিগ্রি লাভ করা যায়। দুটো কলেজ আছে ভারতবর্ষে, কোথায় আছে বলেন না? তো কালচারের জন্য, কালচারের ডেভেলপমেন্টের জন্য, ভাষা ডেভেলপমেন্টের জন্য এখন কোথায়? এখন কোথায়? যেগুলো হয়েছে এগুলো পর্যন্ত এখন নেগলেক্টেড। ককবরক যে কোনো ইন্টারভিউতে মানে ইংরেজি হিন্দি তো লেখা থাকে, বাংলা জানতে লাগে, সেখানে রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ককবরকও জানা থাকা চাই, ইন্টারভিউগুলোতে থাকে। এবার নেই এগুলো, এমনকি ককবরককে যে মানে আপনি কি বলবো, এগুলি বলা তো ঠিক না। এটা এতটা জায়গায় না যাই বলো, তবু বলতে হয়। বই মেলা হলো, সেখানটাই পর্যন্ত সরকারি মেলা অনুষ্ঠানে অন্ততপক্ষে
ইংরেজিতে লেখা থাকে অনেক সময়, ইংরেজি লেখা থাকলে বাংলা থাকে, ক বরক থাকে, কারণ একটা ঘেটে ক বরক লেখা নেই। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড সমালোচনা হলো। এগুলি কি? শুধু বর্মরা পাহাড় কত নাম দিয়ে এয়ারপোর্টকে রাজার নাম করে মানে দায়িত্ব শেষ? এগুলি করেই দায়িত্ব শেষ হবে? এগুলি করতে হবে না? এগুলি এখন আমাদের সরকার থাকাকালীন এডিসি প্রশাসন বলেন, রাজ্য সরকার বলেন, আন্তরিকভাবে করবার চেষ্টা হয়েছে। এখন সরকার আসলে নিশ্চয়ই এগুলির উপরেই আরও কীভাবে জোর দেওয়া হবে, জাতীয় আন্তর্জাতিক মানের সাথে যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেই জায়গায় আমাদের যেতে হবে। তার জন্য এবার তো আমরা শুরুই করেছিলাম এই যে এডুকেশন ডিপার্টমেন্টে আপনার ক্লাস 1 থেকে আপনার কি বলবো এটাকে ট্যাবলেটের মাধ্যমে লেখাপড়া হবে। ট্যাবলেটও কিনেছি, সব অ্যাপস করে তাদের সমস্ত ক্লাস 1-এ যতগুলো ভাষা আছে, যেমন আপনি একটা উদাহরণ দিই, এই যে দুলনার উপর একটা ছড়া থাকে, তো দুলনা তো সবের মধ্যে দুলনাটা থাকে, বসে আছে, এটা কীভাবে দুলে সে বাচ্চাটা কিন্তু সে জানবে না। এখন ওই ট্যাবলেটের মধ্যে এভাবে ঢুকিয়েছি, আমরা অ্যাপস করে দিয়েছি, সে দুলবে সাথে সাথে যে ছড়াটা আছে সে বলবে, তখন ওই বাচ্চাটা ওই দুলাটা দেখবে, কবিতাটা সে শুনবে, শুনে দেখে সে শিখবে। এই করে প্রত্যেক স্টুডেন্টে ট্যাবলেট দিয়ে এডুকেশন মানে সিস্টেমের সাথে যুক্ত করা, আধুনিক শিক্ষার সাথে যুক্ত করা। এবার হয়তো আমরা সব স্কুল করতে পারবো না, প্রায় শতাধিক স্কুল করবার জন্য এগুলো উদ্যোগ নিয়ে অলরেডি কাজ শুরু করেছে। এখন কোন পর্যায়ে আছে ঠিক বলতে পারছি না। যদি আপনারা নির্বাচিত হয়ে আসেন তাহলে সব সমস্যার সমাধান হবে বা আরও ভালোভাবে হবে, সেটাই বলছেন? না, সব সমস্যার সমাধান এই সমাজ ব্যবস্থায় করা যাবে না। দিল্লি তো রাজ্য তো দিল্লির বাইরে না। দিল্লির আইন, দিল্লির নীতি, দিল্লির অর্থনীতি, দিল্লির সমাজনীতির উপর দিয়ে আমাদের চলতে হয়। যে দিল্লির শিক্ষার বাজেট 2-3% আপনি এই বাজেট দিয়ে আপনি এখানে ওই সুইজারল্যান্ডের মতো শিক্ষা আপনি চাইলে দিতে পারবেন না। স্বাস্থ্য বাজার 7% স্বাস্থ্য বাজেট, 1.7% বাজেট দিয়ে আপনি চাইলেও আপনি চীনের মতো, ভিয়েতনামের মতো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবেন না। কাজে সীমাবদ্ধতা আছে, কিন্তু মন, আন্তরিকতা, সদিচ্ছা, নীতি, লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে 100% না করতে পারলেও অনেক করা যায়। এটা আমাদের রাজ্য ছোট্ট হলেও আমরা দেখাবার চেষ্টা করেছি খানিকটা। এখন আপনার কেরালা দেখিয়েছে সীমাবদ্ধতার মধ্যেও করোনাকে কীভাবে মোকাবেলা করতে হয় দেখিয়েছে, কীভাবে পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হয় এগুলি দেখিয়েছে। 18 রকম পদের জিনিস দিয়ে, খাবার দিয়ে তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করা হলো। প্রত্যেক পরিবারে 18 পরিবার, এই যে এখন মিড ডে মিলের বন্ধ আছে, 9 পদের ডাল থেকে সবজি দিয়ে তাদের মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা করছে। আর আমরা এখানে একটা ডিম, একটা আলু পাওয়ারই এটা যেন আকাশ ভেঙে পড়বে। তো কেরালায় 9 পদের, এই যে পরশুদিন এতে দেখলাম 18 পদের জিনিস দিয়েছে। আমার নাতি কেরালায় আটকে আছে, ও বলেছে 2 বেলা খাবার দিয়েছে, সকালবেলা খাবার দেয়। ওদের এখানে খাবার তো একটু চোখা তো, ওই যে তেঁতুল দিয়ে রান্না করে। সে আমাকে বলে, দাদু এখানে তো খাবারটা খেতে পারি না, একটু ভালো খাবার দেওয়ার জন্য বলেন। আমি বললাম কি, তুমি কি শ্বশুর বাড়িতে বেড়াতে গেছো, এখানে তোমাকে মাংস ভাত খাওয়াবে? করোনার বাইরেছে আসো, এখানে তোমাদের এখানে যা খাওয়া সে খাবে। 2 বেলা ভাত খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, 1 বেলা টিফিন দেওয়া হচ্ছে, এরপরেও সময়ে চা খাওয়ানোর ব্যবস্থা, চা খাওয়াচ্ছে। আর কি করবে? আর এরপর যখন তারা আসলো, আসার সময় ত্রিপুরায় নিয়ে এসছে প্যাকেট, চানাচুরের প্যাকেট, আপনার যে বিস্কিটের প্যাকেট, যে চিরা ভাজির প্যাকেট থেকে আরম্ভ করে
বলে একেবারে ত্রিপুরা আসাম পর্যন্ত তাদের খাবারের প্যাকেট দিয়ে তাদেরকে পাঠিয়েছে। আমাদের রাজ্যে আমরা কি দেখলাম, পরিযায়ী শ্রমিক যারা ইটভাটা শ্রমিক তাদেরকে পাঠানোর জন্য কী ধরনের টিক্কমবাজি করলেন। এটা মালিকদেরই পাঠানোর কথা, মালিকদের কাছ থেকে টাকা নিয়ে রাজ্য সরকার নাম করে পাঠানোর ব্যবস্থা করলো। এই ধরনের ঠকবাজি ভাবে তো বেশি দিন চালানো যায় না। কাজে তার জন্য বলছি, হ্যাঁ, সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না এই ব্যবস্থার মধ্যে। এই বাজেট, স্বাস্থ্যের জন্য বাজেট, শিক্ষার জন্য যে বাজেট, এই বাজেটে করা যায় না। কিন্তু এই বাজেটের টাকা যখন আসে, রাজ্য যখন আসে, ওটাকে পরিকল্পনা করে কোন জায়গায় আমার প্রায়োরিটি আমরা দেব, এটা রাজ্য সরকারের হাতে আসে এই দায়িত্ব। কোন জায়গায় কখন আমি টাকাটা খরচ করব। আমি কি এখন এসি গাড়ি কিনবো, নাকি এই যে মন্ত্রীদের জন্য এখন 30-35 কত শুনলাম, পত্রিকাতে দেখলাম একজন মিনিস্টারের কত কোটি টাকা, লক্ষ টাকা করে গাড়ি কিনেছে। আপনার প্রধানমন্ত্রী না কি কত কোটি টাকা থেকে আমেরিকা থেকে এরোপ্লেন কিনেছে। তো এখন আমি মুখ্যমন্ত্রীর জন্য, মন্ত্রীদের জন্য এখন গাড়ি কিনে পুলিশ লাইনে পড়ে আসে। ওই গাড়ি আগে কিনবো, নাকি আমি কোন কাজটা গরিব মানুষের জন্য কাজটা করব, কোনটা করব। তাহলে প্রায়োরিটিটা হলো মেন, ভাবনাটা মেন, লক্ষ্যটা মেন, দৃষ্টিভঙ্গিটা হলো মেন। মানে পাবলিক দৃষ্টিভঙ্গি হবে না প্রাইভেট দৃষ্টিভঙ্গি হবে, সমাজবাদী দৃষ্টিভঙ্গি হবে না পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি হবে। ওই দৃষ্টিভঙ্গির উপর আপনার সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনি চাইলে অনেক কাজ করা যায়। যে কাজটা 25 বছর বামফ্রন্ট সরকার করেছে, কেরালায় এখন করছে, আবার সুযোগ যদি আসে তাই আমরা করব। আপনারা করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এতক্ষণ ধরে এডিসির বর্তমান কি পরিস্থিতি রয়েছে, এডিসি শাসিত এলাকাগুলো রাজ্যের, এবং এডিসি নির্বাচনের আগ মুহূর্তে কি পরিকল্পনা রয়েছে বাম শিবিরে, সবটাই জেনে নেওয়ার চেষ্টা করলাম এডিসি এলাকার প্রাক্তন মুখ্য নির্বাহী সদস্য যিনি রয়েছিলেন রাধাচরণ দেববর্মা, ওনার কাছ থেকে। ক্যামেরায় অলোকের সাথে আমি মৃন্ময়ী, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার। নমস্কার।